যে মামলার বিষয়ে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে তার খোঁজ খবর দিতে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে ন্যূনতম দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তাকে ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি। এক প্রসিকিউটরের বিরুদ্ধে কোটি টাকা ঘুষ দাবির অভিযোগ খতিয়ে দেখতে ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের নিয়ে ঘণ্টাব্যাপী বৈঠক করেন চিফ প্রসিকিউটর। পরে তিনি সাংবাদিকদের জানান, আনুষ্ঠানিক অভিযোগ পেলে প্রচলিত আইন অনুসারেই ব্যবস্থা নেওয়া হবে। যে এই কেসটা কতবার রিপোর্ট হয়েছে আর কতবার ফেরত গেছে এবং সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তা যিনি আছেন তার ব্যাখ্যাও আমি চাইব। এই বিষয়ে নিশ্চিত যে আমি এই বিষয়টা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে এটার তথ্যটা আসলে কি হয়েছিল এই কেসটা সম্পর্কে বিস্তারিত আমি জানার চেষ্টা করব। সেটা যদি ফর্মাল এলিগেশন হয় মামলা হবে না কি হবে সেটা পরে, কিন্তু আমরা একটা আভ্যন্তরীণ তদন্ত আমরা করব। আপাতত সংসদে ডেপুটি স্পিকারের পদ নিচ্ছে না জামায়াতে ইসলামী। বিরোধী দলীয় সংসদ উপনেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ধোঁয়াশা না কাটলে সরকারি দলের কোনো প্রস্তাব গ্রহণ করবেন না তারা। এদিকে একই পরিবার থেকে দুজন নয়, এই নীতিতে সংরক্ষিত নারী আসনে প্রার্থী দেবে দলটি। এবার 11টি নারী আসন পাবে জামায়াত। শাহিদুজ্জামান সাকিবের প্রতিবেদন। জাতীয় নির্বাচনের ফলাফল ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুললেও সংসদ ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছে জামাত। আবার ওই ইঞ্জিনিয়ারিংয়ের কুশীলব হিসেবে দুই সাবেক উপদেষ্টা খলিলুর ও রিজওয়ানা হাসানের বিচারও চেয়েছে দলটি। এরই মধ্যে জুলাই সনদ ও গণভোটের বৈধতা নিয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত। এর পেছনে সরকারি দলের ইন্ধন দেখছে জামাত। তবে এসব ঘটনায় প্রতিবাদ জানালেও কোনো কঠিন পদক্ষেপ নেয়নি দলটি। তাহলে সামনের দিনে কোন কৌশলে এগুবে জামায়াত? আমরা একটা ডিফারেন্ট কালচার তৈরি করতে চাচ্ছি। আমরা কনস্ট্রাকটিভলি বিরোধিতাটাও খুব কনস্ট্রাকটিভলি আমরা করতে চাচ্ছি, লফুলি করতে চাচ্ছি, মোরালি করতে চাচ্ছি। মানুষের মনের ভিতরে সত্য জিনিসটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা না কাটলে সরকার দলের দেওয়া ডেপুটি স্পিকারের প্রস্তাব গ্রহণ করা হবে না বলেও জানান জামায়াতের এ জ্যেষ্ঠ নেতা। বিএনপি যদি সেটা বাস্তবায়ন করার ক্ষেত্রে আন্তরিক না হয় তাহলে তো এক ধরনের অস্পষ্টতা থাকছে বা অনিশ্চিতের দিকে যাচ্ছে, এটা তো কোনো সন্দেহ নেই। কিন্তু জুলাই সনদের ব্যাপারে বিএনপি তো কমিটমেন্ট আছে, বিএনপি সাইন করেছে। কোনো কোনো বিষয়ে দেখা গেলো সবাই আমরা একমত ছিলাম, শুধু একটা দল একমত ছিল। তো ন্যাচারাল হইতে এটাকে আমরা একমত হয়েছে ধরে নিয়েই সিদ্ধান্ত নিয়েছি। কারণ দিস দ্য ওয়ে, তাহলে তো দুনিয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া যায়। সংরক্ষিত নারী আসনে ইতিমধ্যে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সংসদে একই পরিবারের দুজন সদস্য থাকবেন না। আমরা একটা নীতিমালা আমরা ফলো করছি, সেটা হচ্ছে কোনো একটা ফ্যামিলিতে দুইজন হবে না। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের উদ্বোধনী ভাষণ দেওয়াকেও সমর্থন করে না জামায়াত বলেও জানান দলটির এই শীর্ষ নেতা। ব্যক্তিগত আমি মনে করি রাষ্ট্রপতির ভাষণ হওয়া উচিত না, যদি রাষ্ট্রপতি শিরোচারের মনোনীত বা নিয়োগকৃত রাষ্ট্রপতি। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। সারা দেশের 13টি উপজেলায় ফ্যামিলি কার্ডের উদ্বোধন করা হয়েছে। ঠাকুরগাঁওয়ে এই কর্মসূচি উদ্বোধনের সময় বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পর্যায়ক্রমে দেশের প্রত্যেকটা পরিবারের নারী প্রধান এই কার্ড পাবেন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, প্রত্যেকটা পরিবারের প্রধান নারীরা ফ্যামিলি কার্ড পাবেন। কার্ড পাবেন সবাই। এই কার্ডটা আপনাকে সেই ক্ষমতা দেবে যে ক্ষমতা দিয়ে আপনি সকলের সামনে দাঁড়াতে পারবেন। আপনি শুধুমাত্র যে আর্থিক সহায়তা পাবেন বা অন্যান্য সহায়তা পাবেন তা না, আপনি এই দেশের একজন নারী হিসেবে, পরিবারের প্রধান হিসেবে আপনার অবস্থানটাকে দৃঢ় করতে পারবেন। একটা শক্তি আসবে আপনার মধ্যে। শুধু আপনার মা বোনেরা যারা এখানে আছেন তারা কিন্তু সবাই এই কার্ড পাবেন। ওই আমার ডিসি সাহেব আছেন এখানে, উনিও পাবেন, মহিলা উনিও পাবেন। আবার আমার সামনে যে আমাদের বোনেরা আছে, আমার মায়েরা আছে, আপনারা সবাই কার্ড পাবেন। ফ্যামিলি কার্ড প্রকল্প অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দারিদ্র্য বিমোচন, নারী ক্ষমতায়নে মাইলফলক হয়ে থাকবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম নগরী বিমানবন্দর উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধনের সময় একথা বলেন তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কল্যাণকর রাষ্ট্র গঠনের প্রথম পদক্ষেপ ফ্যামিলি কার্ড। পর্যায়ক্রমে দেশের প্রায় 4 কোটি পরিবারকে এই সুবিধার আওতায় নিয়ে আসা হবে। নারীদের ক্ষমতায়নের জন্য এবং পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য, পিছিয়ে পড়া নারীদেরকে অর্থনীতির সাথে সমন্বিত করার জন্য আমরা মনে করেছি আমাদের সেই সীমিত সক্ষমতা থাকা সত্ত্বেও আমাদের বাজেটের একটি বড় অংশ এই প্রকল্পের জন্য দেওয়া হয়েছে। সুনামগঞ্জের দিরাই উপজেলায় 697টি পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড। এই প্রকল্পের আওতায় উপজেলা কুলঞ্জ ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের আকিল শাহ, রাধানগর ও উত্তর সুরিয়ার পার্ক গ্রামটি বাছাই করা হয়েছে। বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ি গ্রামে পাইলটিং পর্যায়ে প্রাথমিক বাছাই করা 544 জন উপকারভোগীর মধ্যে এদিন সকালে 496 জনকে মোবাইল অ্যাপসের মাধ্যমে 2500 টাকা করে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তারা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে সমাজের একসাথে শান্তিপূর্ণভাবে বসবাসের লক্ষ্যে এই কর্মসূচি। এখান থেকে অভিজ্ঞতা নিয়ে পরবর্তী কার্যক্রমগুলো বেগবান করার চেষ্টা করব। শাকিলা সিথি, 71। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে প্রাণ হারানো মৌলভীবাজারের বড়লেখার আহমেদ আলী ওরফে সালে আহমেদের মরদেহ সোমবার তার গ্রামের বাড়িতে এসে পৌঁছেছে। তাকে হারিয়ে শুধু পরিবার নয়, পুরো গ্রামই হয়ে পড়ে শোকে বিহ্বল। মৌলভীবাজার থেকে আহমেদ ফারুক মিল্লাদের তথ্য, ছবিতে প্রতিবেদন। মরদেহ ফিরেছে মৌলভীবাজারের বড়লেখার হাজিপাড়া দাসপাড়াতে। সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে পানি সরবরাহের কাজ করা আহমেদ আলী ওরফে সালে আহমেদের মরদেহ গত 28 ফেব্রুয়ারি প্রতিদিনের মতো কাজে বের হয়েছিলেন তিনি, কিন্তু মধ্যপ্রাচ্যের ভয়াবহ যুদ্ধের প্রথম দিনেই প্রাণ হারান সালে আহমেদ। পরিবারের দাবি ছিল মৃতদেহ দেশে এনে সমাহিত করা। সে অনুযায়ী সব প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার তার মৃতদেহ ঢাকা থেকে সিলেট বিমানবন্দর হয়ে ফেরে বাড়ি। দেশে ফিরে যার নিজের নতুন বাড়ি নির্মাণের কথা ছিল, তার মৃতদেহ দেখতে ভিড় করে শত শত মানুষ। একমাত্র হেই ফ্যামিলির কর্ণধার, তার বাবা নাই, ছোট ছোট বাইন আছেন, তার 2টা ছেলে। আমরা সকলে যখনই যে শুনছে সকলেই আমরা শোকাহত এবং এই ফ্যামিলিটাকে নিয়ে আমরা আসলে সকলেই খুবই চিন্তিত। তাই এরকম পরিস্থিতিতে মারা যাইবা আমরা কখনো ভাবি না। সিলেট বিমানবন্দরে আহমেদ আলীর মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সমবেদনা জানানোর জন্য আমরা বারবার আসছি, আরো 2বারই এখানে এসেছি। আমি আমার দলের পক্ষ থেকে আমি সব সময় এই পরিবারের পাশে আছি। মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে আমাদের সকল পর্যায়ের মন্ত্রণালয়ের সঙ্গে উনি যোগাযোগ অব্যাহত রেখেছেন। এই সরকার প্রবাসীদের পাশে আছে এবং তা ওনার ওয়াইফ একজন প্রতিবন্ধী। আমরা বলছি প্রতিবন্ধী ভাতা উনি পাবেন, এই ব্যবস্থা জেলা প্রশাসক ইমিডিয়েট সেটা করবেন। তার পরিবারের জন্য আপাতত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও জেলা প্রশাসন মৌলভীবাজার থেকে সব মিলিয়ে 2,05,000 টাকা অর্থ সাহায্য করা হয়েছে। আর তাৎক্ষণিকভাবে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আর্থিক সহযোগিতা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হয়েছে। আর তার সন্তানদের ভরণ পোষণের জন্য স্থায়ী কর্মসংস্থান ব্যবস্থা আমরা করব। আসরের নামাজের পর গাজীটেকা শাহী ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে তার মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। হাসান আহমেদ, 71। জ্বালানি বিক্রি নিয়ে এক কর্মীকে জখম করার প্রতিবাদে 2টা পর্যন্ত সিলেটের সব ফিলিং স্টেশনগুলোতে ধর্মঘট করছেন পাম্প কর্মীরা। অন্যান্য জেলায় কিছু পাম্পে সরবরাহ স্বাভাবিক থাকলেও ক্রেতাদের লম্বা লাইন ও যানবাহন নিয়ে অপেক্ষা করতে দেখা গেছে। এদিকে সেচের জন্য ডিজেল সংগ্রহ করতে দেরি হওয়ায় ব্যাহত হচ্ছে বড় আবাদ। সহকর্মীদের তথ্য, ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামের বিভিন্ন এলাকার পেট্রোল পাম্পে তেল নিতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা গেছে অনেককে। সময় মতো তেল না পাওয়ায় কর্মস্থলে যাতায়াত সহ দৈনন্দিন চলাচলে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। পাম্প কর্মীরা জানান, চাহিদা বেশি হয় রেশনিং করে তেল দিতে হচ্ছে। যতগুলো পেট্রোল সবগুলো আসে, তারপরে এখানে আসি অনেকক্ষণ ওয়েট করার পরে পাইছি। দিয়ে যেতে পারবো না, পেট্রোল পাম্প নিয়ে ঠেলে আসছি। পেপার পত্রিকাতে আসছে সরকারও নাকি নির্দেশনা দিছে যে মোটরসাইকেলে 2 লিটার আর কারে হচ্ছে 2,000 টাকা 20 লিটার, সিটি বাস আর হচ্ছে গিয়ে যে আপনার
বড় বড় ট্রাক যেগুলো আছে ওদেরকে 70 লিটার থেকে 80 লিটার একটা নির্ধারিত করে দিয়েছে, এর ভিতরে সেল করতে বলছে। বরিশালের ফিলিং স্টেশনগুলোর কর্মকর্তারা বলছেন, হঠাৎ করেই চাহিদা তৈরি হয় ডিজেল ও অকটেন পেলেও ডিপো থেকে পেট্রোল সরবরাহ করা হয়নি। তারা ডিজেল ও অকটেন পেয়েছেন চাহিদার তুলনায় অর্ধেক। আজকে পর থেকে দিতে পারবো কিনা আমার সন্দেহ, কারণ আমরা আজকে ডিপো থেকে তেল আমরা আবদার করছি, তেল আমাদের ডিপো থেকে আজকে দিবে না। রংপুরে পাম্প ব্যবসায়ীরাও বলছেন, ডিপো থেকে তাদেরকে চাহিদার তুলনায় অনেক কম জ্বালানি দেয়া হচ্ছে। ভোক্তারা বলছেন 200 টাকার বেশি তেল না দেয়ায় সমস্যায় পড়ছেন চাকরিজীবীরা। তো আমরা তো অনেক দূরে যাব, সেই ক্ষেত্রে আমরা ভোগান্তির শিকার হব। 2টা উপজেলায় ঘুরতে হয়, সেক্ষেত্রে দেখা গেছে যে পার ডে 2-2.5 লিটার তেল লাগে। কাস্টমারের চাহিদা পূরণ করতে না পারায় আমাদের সঙ্গে অনেক সময় ঝামেলা হয়ে যাচ্ছে। এখন আমাদের তেলের দরকার প্রতিদিন মনে করো 4000 লিটার অকটেন, সেখানে তেল দিয়েছে মাত্র 4000 লিটার, 5 দিন 7 দিন পর। এদিকে তেল না পেয়ে ছুরিকাঘাত করার প্রতিবাদ ও 5 দফা দাবিতে মঙ্গলবার দুপুর 2টা পর্যন্ত সিলেটের পেট্রোল পাম্পগুলোতে ধর্মঘট পালিত হয়। তেল না পাওয়ায় সোমবার রাতে নগরের চৌকি দেখি এলাকার পেট্রোল পাম্পে মিঠু নামের এক কর্মচারীকে ছুরিকাঘাত করা হয়। মাগুরায় সকাল থেকে পাম্পগুলোতে তেলের জন্য ক্রেতাদের ভিড় বাড়ছে। পাম্পগুলোতে তেল না থাকায় ক্রেতারা পাম্পে কর্মরত কর্মচারীদের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন। চাহিদার তুলনায় তেল পাচ্ছি কম, আমাদের তেল ফুরাই গেছে। 4টা পাম্পে আমরা ঘুরছি, কোথা থেকে তেল দিচ্ছে না। সাইডে যাবো কিভাবে, বাড়ি যাবো কিভাবে, দেখি আর কোনো পাম্পে পাই না। যেটুক ছিল এনে সেটুক নিয়ে এই পর্যন্ত আইছি, এনে তো আমার দোকান পর্যন্ত যাওয়া আর সম্ভব হবে না। মানিকগঞ্জে ইরি বড় আবাদে সেচের জন্য ডিজেলের চাহিদা বাড়লেও ডিজেল সংকটে জেলার বিভিন্ন তেলের দোকান বন্ধ রয়েছে। এতে বড় আবাদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। 100 লিটার তার দিচ্ছে 50 লিটার, সবারই আস্তে আস্তে সবারই কম বেশি দিচ্ছে আর কি। যার যেটুক দরকার রেগুলার সেটুক যদি নেয় তাহলে কোনো সমস্যা নাই, আমরা দিতে পারবো এবং দেশেরও কোনো সমস্যা হবে না। হাসিবা আলী বর্ণা, 71। সুইজারল্যান্ডের বহুজাতিক ওষুধ কোম্পানি নোভার্টিসের 60% শেয়ার কিনে নেয় বাংলাদেশি কোম্পানি রেডিয়েন্ট। 2025 সালের সেপ্টেম্বরে শেয়ার হস্তান্তরের পরই নোভার্টিসের বহু বছরের পুরনো 45 কর্মকর্তাকে চাকরিচ্যুত করে তারা। উপযুক্ত ক্ষতিপূরণ না দেওয়ায় এতে শ্রম আইনের গুরুতর লঙ্ঘন হয়েছে এমনটাই বলছে সরকার। এমনকি আদালতের নির্দেশও আমলে নেয়ার প্রয়োজন মনে করেনি রেডিয়েন্ট ও সরকারি বিনিয়োগকারী সংস্থা পিসিআইসি। বিস্তারিত সুশান্ত সিনহার রিপোর্টে। সরকারি সংস্থা বিসিআইসির 40% শেয়ার নিয়ে গঠিত হয়েছিল নোভার্টিস বাংলাদেশ। বাকি 60% শেয়ার ছিল সুইজারল্যান্ড ভিত্তিক বহুজাতিক ঔষধ কোম্পানি নোভার্টিসের হাতে। 2025 সালে নোভার্টিস তাদের 60% শেয়ার দেশীয় কোম্পানি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের কাছে বিক্রি করে বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নেয় নোভার্টিস। পরে 2025 সালের সেপ্টেম্বরে কোম্পানির নাম বদলে রাখা হয় নেভিয়ান লাইফ সায়েন্স। রেডিয়েন্টের কাছে শেয়ার হস্তান্তরের ঘোষণায় পুরনো কর্মীদের চাকরি রাখার নিশ্চয়তা সহ 3টি প্রস্তাব দেয় সুইজারল্যান্ডের নোভার্টিস। কিন্তু নেভিয়ান লাইফ সায়েন্স কোনো ধরনের নোটিশ বা ক্ষতিপূরণ না দিয়ে নোভার্টিসের বহু বছরের 45 কর্মীকে চাকরিচ্যুত করে নতুন মালিকপক্ষ রেডিয়েন্ট। এমনকি ছাড়পত্র না দেওয়ায় এই কর্মীরা অন্য কোথাও কাজে যোগ দিতেও পারছে না। পরিবার পরিজন নিয়ে তারা এখন মানবেতর জীবনযাপন করছেন। নতুন কোম্পানির সাথে শুধু কাজ করতে বলে, বাট আমাদের হিসাব নিকাশ কিভাবে কি হবে, আমরা কোন প্রসিডিউরে কাজ করব, এগুলা কোনো কিছুই তারা ক্লিয়ার করে না। তো এই বিষয়টা যখন কোর্ট থেকে মিনিস্ট্রির কাছে সমাধানের জন্য আসে একটা চিঠির ডিসপোজালের মাধ্যমে, তারা এই ডিসপোজাল হওয়ার আগেই আমাদেরকে টার্মিনেটেড করে। কি এগ্রিমেন্টে আপনারা গেলেন এটা আমরা তো দেখতে চাই, আমরা বুঝতে চাই। আমাদেরকে কিন্তু এগুলোকে ধোঁয়াশার ভিতর রাখে। এমপ্লয়মেন্ট ওয়েবিংয়ের কারণেই আমরা এটা চেয়েছিলাম এবং হাইকোর্ট সেটাকে আমলে নিয়েছে, আমলে নিয়ে রিটটাকে মেনটেনেবল করেছে। তার মানে এই বিষয়টা আমাদের যৌক্তিক ছিল। পরে আদালতের নির্দেশে শ্রম মন্ত্রণালয় দফায় দফায় বৈঠক করে শ্রমিকদের বিষয়টি সুরাহার চেষ্টা করে। কিন্তু নেভিয়ান লাইফ সায়েন্সের 60% মালিক রেডিয়েন্ট গ্রুপ তা মানছে না। নকিবুর রহমান স্যার উনি জানবেন এক্স্যাক্টলি জিনিসটা আসলে কোথায় কি হচ্ছে। উনি তো এই অফিসে বসেন না, উনি তো বসেন নোভার্টিসের অফিসে। ওরা যারা হয়েছে 45 জন, এরা হচ্ছে ওই যে সারা গরু থাকে না, ভুল করে এখন জিনিসটা রিগ্রেট করতেছে। মন্ত্রণালয় রিপ্লাই দিব। এর আগে আমরা মোটামুটি 17 থেকে 18টা মামলা পার করে নোভার্টিস কেনা লাগছে। নেভিয়ান সায়েন্সে সরকারের 40% মালিকানা থাকার পরও শ্রমিকদের স্বার্থ রক্ষায় শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নে আগ্রহী নয় বিসিআইসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শামীম রানা। আমাদের এমন কোনো সুযোগ নেই যে এটাকে বাস্তবায়ন করে দেওয়া, বা বিসিআইসিটা যদি আমাদের বিসিআইসির সরাসরি ম্যাটার হতো, আমরা তখন বাস্তবায়নের বিষয়ে লায়াবল হতাম। হ্যাঁ, প্রফিট টেকিং করি। এটা নোভার্টিসের বিষয় না, এটা নোভার্টিস দেবে না। শেয়ার এগ্রিমেন্ট হয়েছে রেডিয়েন্টের সাথে আর নোভার্টিস এজির সাথে।
দুইজন শেয়ার হোল্ডারের সাথে এগ্রিমেন্ট হয়েছে, একটা রেডিয়েন্ট যদি না দিয়ে থাকে একটা রেডিয়েন্টকে জিজ্ঞেস করেন, আমাদেরকে না। বেঁধে দেওয়া সময়ের মধ্যে সরকারি নির্দেশনা বাস্তবায়ন না করায় নেভিয়ান সায়েন্সের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। সুশান্ত সিনহা, ৭১, ঢাকা। রক্তে চর্বি বেড়ে গেলে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে, তাই এটিকে নীরব ঘাতকও বলা হয়। চিকিৎসকরা বলছেন, অনিয়ন্ত্রিত জীবনযাপন, চর্বি জাতীয় খাবার বেশি খাওয়া এবং কায়িক পরিশ্রম না করায় রক্তে কোলেস্টেরল বা চর্বি বেড়ে যায়। এজন্য ৩০ বছর বয়সে অবশ্যই রক্ত পরীক্ষা করতে হবে। হিমেল মাহবুবের প্রতিবেদন। সোনালিটার ওয়ালের মধ্যে এই যে সোনালী রঙের যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রক্তের কোলেস্টেরল বা চর্বি। রক্তকণিকাগুলো যদি এখানে জমাট বেঁধে যায় তাইলে হার্টের এই অংশ দিয়ে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে, রক্তনালীর দিয়ে, তখনই হার্ট অ্যাটাকের সমস্যাটা হয়। এভাবেই চিকিৎসক ব্যাখ্যা করছিলেন কিভাবে রক্তে চর্বি জমা হয়। এর ফলে চোখের সমস্যা, ওজন বৃদ্ধি, স্ট্রোক, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে বলেও জানান তিনি। শরীরে যত রক্তনালী আছে সবগুলোতে জমা হতে পারে। এর মধ্যে ভয়ঙ্কর হচ্ছে হার্টের রক্তনালী, ব্রেইনের রক্তনালী আর পায়ের রক্তনালী। এছাড়াও কিডনির রক্তনালীতে হতে পারে এবং অন্যান্য অঙ্গের মধ্যে এরকম চর্বি জমা হয়ে যেতে পারে। রক্তের চর্বি বেড়ে যাওয়ার অন্যতম কারণ অধিক চিনি, চর্বি ও তেলযুক্ত খাবার খাওয়া। ধূমপান ও অ্যালকোহল গ্রহণও রক্তে চর্বি জমার অন্যতম কারণ। যখন কোনো খাবারকে অতি তাপে এবং তেলে ভাজা হয় তখন কিন্তু ভালো তেল অথবা চর্বি খারাপ তেল অথবা চর্বিতে পরিণত হয়। খানিকটা খরচ কমানোর জন্য ওই তেল যেটা ব্যবহার করা হইলো, তেলে ভাজা হইলো, অবশিষ্ট যে তেলটা থাকলো সেই তেলটা কিন্তু ফেলে না দিয়ে অনেকে ওটার সাথে পরের দিন আরেকটু নতুন তেল মিশে সেটাকে রিইউজ করেন। তো এই রিইউজটা আমাদের খানিকটা আর্থিক স্বাচ্ছন্দ্য দিলেও এটা কিন্তু আখেরে খারাপ, কারণ এই প্র্যাকটিসের ফলে এই সিস ফ্যাট ট্রান্সফ্যাটে পরিণত হওয়ার হারটা বেড়ে যায়। চিকিৎসকরা বলছেন, রক্তে চর্বি কমানোর ওষুধ একবার শুরু করলে তা আমৃত্যু খেতে হয়, তাই রোগ হওয়ার আগেই সতর্ক থাকতে হবে। যে রক্তের চর্বি কমানোর যে ওষুধটা আছে সেটা একবার যদি শুরু করেন এটা আপনি চালিয়ে যাবেন। মাঝে মাঝে পরীক্ষা করে এটা ডোজটা বাড়ানো কমানোর দরকার হতে পারে। সাধারণত আমরা কমাই না, বাড়ানোর দরকার হতে পারে। বয়স ৩০ বছরের বেশি হলে প্রতি ৫ বছর অন্তর একবার রক্তের চর্বির মাত্রা পরীক্ষা করার পরামর্শ চিকিৎসকদের। প্রাপ্তবয়স্ক মানুষদের ক্ষেত্রে অ্যাটলিস্ট ৫ বছর পর পর একবার অন্তত এই রক্তের চর্বির মাত্রাটা দেখা। চর্বি জাতীয় খাবার যেগুলো আছে, ঘি, মাখন, মাংস, এগুলো যতটা পারেন কমিয়ে দিতে হবে। কার্বোহাইড্রেট জাতীয় খাবার, মিষ্টি জাতীয় খাবার পরিমাণ কমিয়ে দিতে হবে। যারা ধূমপান করেন তাদের ধূমপানটা বন্ধ করতে হবে। প্রতিদিন অন্তত ৩০ মিনিট করে আমাদের এই শারীরিক ব্যায়াম করতে হবে। সচেতনতা, জীবনযাপন পদ্ধতির স্বাস্থ্যসম্মত পরিবর্তন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ সেবনই এই ঝুঁকি থেকে মুক্ত থাকার উপায়। হিমেল মাহবুব, ৭১, ঢাকা। জাতীয় জাদুঘরের সামনে এই মুহূর্তে কথা বলছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সরাসরি যাচ্ছি সেখানে। ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই সংক্রান্ত তাহলে করতে পারেন। আপনার প্রতিষ্ঠানের পরিচয় দিয়ে প্রশ্ন করেন। আচ্ছা, তাহলে পরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, এই সংক্রান্ত কোনো প্রশ্ন যদি থাকে করতে পারেন। আমাদের যে বন্যার যে টাকাগুলো দেওয়া হয়েছিল সেই টাকাগুলোর কি হিসেব এখন পাওয়া গেছে? ভাই বলেন, বুঝি নাই, বলেন। ওনার কাছে যে ম্যাগজিন ছিল, ম্যাগজিন আর অস্ত্রটাকে আছে কিনা এটা তো আমি জিজ্ঞেস করতে পারি, তাই না? এটা এই ঘটনার সাথে রিলেটেড না। উনি তো ফান্ডের কথা বলছেন, এখানে বন্যার টাকা তো ফান্ডে দেওয়া হয়েছে, সে বন্যার টাকাগুলো কোথায়? প্রশ্ন করেন ভাই। আপনি বলেন ভাই। আয়োজন তো এখানে কি বার্তা দিতে চাই আমরা? আচ্ছা, আমরা আসলে যে বার্তাটা দিতে চাচ্ছি, আমরা কিন্তু ঈদকেও যেটা আসলে প্রেস হয়েছে খুবই একটা কোট আনকোট ভাষায় বলা হয়েছে যে আসলে খুবই একটা ছুটির দিনের মধ্যে মানে এটাকে ব্র্যাকেট বন্দি করে ফেলা হয়েছে। তো আমরা চাই ঢাকায় যারা যে জায়গার নাগরিক আছে। জাদুঘরের সামনে কথা বলছিলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমরা সরাসরি ছিলাম সেখানে। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।